আসলে এই ক্লাসটা হওয়ার কথা ছিল 19 তারিখে। 19 তারিখ বলতে গত মাসের 19 তারিখে, আজকে এই মাসের 9 তারিখ। মাঝখানে আমাদের এই যে ইন্টারনেট কানেক্টিভিটি না থাকার কারণে আর দেশের একটু অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমরা করতে পারিনি। যাই হোক, আজকে আমাদের মনে হয় 8টা ক্লাসের মধ্যে আহ, মানে সিক্স ক্লাস, তাই না? আর এরপরে Yes. দুইটা আছে। এই তার মধ্যে আমাদের লিগাল ইস্যুতে আমরা 4টা করছি, আর সাইবার সিকিউরিটি রিলেটেড 4টা করব। তার মধ্যে সাইবার সিকিউরিটি ইন্ট্রোডাক্টরি ক্লাসটা হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড ক্লাস করব। ক্লাস বলতে এটা আসলে ক্লাস না, ওয়ার্কশপ। বা আমরা আহ, সবাই কম বেশি কিছু জানি। এখানে বিওইএ অর্থাৎ বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সাইবার সিকিউরিটির উপরে, সাইবার সিকিউরিটি তো আসলে একটা ভাস্ট ফিল্ড, কিন্তু আমি শুধু ওই অনলাইন এন্টারপ্রেনারদের জন্য যতটুকু দরকার সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। প্রথম দিন ইন্ট্রোডাক্টরিটা করছি। আজকে দ্বিতীয় দিন আমরা অনলাইন প্ল্যাটফর্মটাকে কিভাবে সিকিউর রাখতে পারবো সেই জিনিসগুলো আলোচনা করবো। 4টা ক্লাসে আমি 4টা টপিকস কি করছি, তো পরে এই জিনিসগুলো ডিটেল আছে। আর আমাদের আহ, মূল টপিকস হলো সাইবার সিকিউরিটি ফর অনলাইন এন্টারপ্রেনার, অর্থাৎ আপনারা যারা ডিজিটাল ফর্মে অনলাইন বিজনেস করেন তাদের জন্য আমরা কিভাবে সিকিউরিটি মেনটেন করতে পারি সেই জিনিসগুলো আমরা আজকে কিছুটা জানার চেষ্টা করব। তার মধ্যে আজকে টপিকসটা হলো আমাদের যে ক্লাস 2, সিকিউরিং অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। আমাদের এই স্লাইডটা গত ক্লাসেও ছিল। এটা কি আছে, ক্রিয়েটিং এ কোর্স আউটলাইন অন cyber security for online entrepreneur tailored to fit 4 classes of 2 hours each, can focus on equipping participant with practical knowledge necessary to protect their online business. 4টার মধ্যে এই দ্বিতীয় ক্লাস আজকে। দ্বিতীয় ক্লাসটা হলো সিকিউরিং অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। অনলাইন বিজনেস প্ল্যাটফর্মটাকে সিকিউর করার জন্য আমরা যে যে ব্যবস্থা নিতে পারি সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হলো প্রোটেক্টিং সেনসিটিভ ইনফরমেশন। ইনফরমেশন বা ডাটাটাকে আমরা সিমultaneously ব্যবহার করে থাকি। ইনফরমেশনটা একটু, ডাটাটা হলো ভাস্ট ফিল্ড, যে কোনো আহ, কিছু, অর্থাৎ আমরা যে কোনো কিছু সম্পর্কে যে কোনো সিগনিফিকেন্স, যেসব অ্যাট্রিবিউটস আছে সেগুলোকে আমরা তার ডাটা বলে থাকি। সাপোজ আমি যদি একটা বিজনেসের কথা বলি অথবা একজন পার্সনের কথাই বলি, তাহলে তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, তারপরে বয়স, তারপরে তার এজ, তারপরে তার ওয়েট, তার আইডি কার্ড, তার ফ্যামিলি মেম্বার, এরকম অনেক ইনফরমেশন আছে। কিন্তু আমরা যদি এই করতে যাই, সাপোজ একটা অনলাইনে একটা জিনিস পারচেস করতে চাই, তাহলে অনেক সময় আমাদের কিছু ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্মে এত ডিটেল ডাটা দিতে হয় না। তখন আমরা কি করি, ইনফরমেশন দিই। অর্থাৎ এই ডাটাটার প্রসেস ফর্মটাকে আমরা ইনফরমেশন বলি। সেখানে হয়তো আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল নাম্বার, তারপরে কোন প্রসেসে পেমেন্ট করব, এই জিনিসগুলো দিলে আমরা এই ইনফরমেশন গুলো ফিল আপ হয়। সেই যে ইনফরমেশন আমরা শেয়ার করতেছি, এর মধ্যে কিছু ডাটা থাকে, সেন্সিটিভ ডাটা, যে জিনিসগুলো জানলে মানে আমাদের আগের ক্লাসে বা তারও আগে আমরা আলোচনা করছিলাম যে ইনফরমেশন সিকিউরড রাখার কিছু প্রসেস আছে বা কিভাবে আমরা সিকিউর করব। তো সেখানে আমরা যেটা বলছিলাম যে 3টা আমরা সিগনিফিকেন্ট ক্রাইটেরিয়া মেনটেন করি। একটা হলো কনফিডেন্সিয়ালিটি, একটা অ্যাভেলেবিলিটি, একটা ইন্টিগ্রিটি, একটা অ্যাভেলেবিলিটি। 3টা, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এগুলোকে রিলায়েবল করারটাকে আমরা ইনফরমেশন সিকিউরিটি বলি। আর যেটা অনলাইন প্ল্যাটফর্মে এই ইনফরমেশন গুলো যেগুলো ট্রান্সমিশন হয় সেগুলোর ক্ষেত্রে আমরা সাইবার সিকিউরিটি বলতেছি। তো এই সেন্সিটিভ ডাটাগুলোকে প্রোটেক্ট করতে পারলে আমাদের এই অনলাইন বিজনেসের প্ল্যাটফর্মটা সিকিউর হবে। তারপর আরেকটা আছে মেইনটেইন কাস্টমার ট্রাস্ট।
কাস্টমারের ট্রাস্ট মেইনটেইন করা। আর এই আমরা যে ইনফরমেশন সিস্টেম বলি, এই সিস্টেমটাকে আগে আমি বলছি যে ৩ টা জিনিসের কম্বিনেশনে আমরা সিস্টেম বলি। একটা পিপল, একটা প্রসেস, একটা আ টেকনোলজি। তো আমরা সিকিউরিটি মানে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রসেস বা টেকনোলজিকে মেইনটেইন করে মনে করে থাকি। কিন্তু আসলে আ পিপল, প্রসেস, টেকনোলজি পিপিটি এই ৩ টার মধ্যে কিন্তু টেকনোলজির আগে হলো প্রসেস, তার আগে হলো পিপল। মেইন জিনিসটা হলো পিপল। আমরা যদি পিপল এর সিকিউরিটি মেইনটেইন করতে না পারি সেই ক্ষেত্রে আ আমাদের পুরা জিনিসটাই বৃথা যাবে। মেইন সিকিউরিটিটা হলো পিপল এর সিকিউরিটি এবং আমাদের ISO 27001 এটা হলো একটা ইন্টারন্যাশনাল ইন ই আ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী সিকিউরিটি মেইনটেইন এর ক্ষেত্রে আমরা কখনো এটা 100% পারি না। একটা চেষ্টা করে থাকি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যেতে। আর যাতে সিকিউরিটি মেইনটেইন করতে পারি সেইজন্য আমরা এই সিকিউরিটির ব্রিজের প্রসেস গুলাকে ডিফিকাল্ট করে ফেলি। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। এই ইনফরমেশন যেগুলো হিউম্যান রিলেটেড ইনফরমেশন অর্থাৎ পিপল রিলেটেড ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলোকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই। যদিও সম্ভব না 100% বাট এটার ক্ষেত্রে আমরা 100% সিকিউরিটি মেইনটেইনের কথা বলি। এটার অর্থ হলো যে এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আর এনশিওর রেগুলেটরি কমপ্লায়েন্স। রেগুলেটরি কমপ্লায়েন্স বলতে যেমন আমরা ISO এর কথা বললাম। ISO 27001 এটাকে বলা হয় ISMS অর্থাৎ ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে আমাদের দেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে। এটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল। এটা 2023-এ সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়ে গেছে। তারপরে আইটি সিকিউরিটি পলিসি আছে। এই জিনিসগুলো হলো আমাদের আ রেগুলেটরি এই জিনিসগুলো মেইনটেইন করা হলো আমাদের রেগুলেটরি কমপ্লায়েন্স। তো ১ম আমরা দেখব হলো আ সরি ১ম দেখব আমরা প্রটেক্ট সেনসিটিভ ইনফরমেশন কিভাবে আমরা সেনসিটিভ ইনফরমেশন প্রটেক্ট করতে পারি। প্রোটেকশন করার জন্য কিছু ফ্যাক্টর এবং কিছু জিনিস আমি এখানে নিয়ে আসছি। আমরা আসলে অনেকেই অনেক কিছু জানি। কিন্তু জিনিসগুলোকে একটু সিস্টেমেটিক ওয়েতে রিমাইন্ড করা মানে আবার নতুন করে মনে করা করলে আমরা এগুলোকে মেইনটেইন করতে পারি। না হলে আমরা হয়তো ভুলে যাই অথবা গুরুত্ব দেই না। এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব, ডেডিকেশন এবং আ মেইনটেইন করার অর্থাৎ মাইন্ডসেট করার প্রসেসের জন্য আমাদের এই ওয়ার্কশপ বা ট্রেনিং বা অ্যাওয়ারনেস প্রসেস প্রোগ্রাম এই কাজগুলো। তো এটা করতে হলে ১ম এ যে জিনিসটা আনছি সেটা ইমপ্লিমেন্ট স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম অর্থাৎ আমাদের যে ইনফরমেশন সিস্টেম আছে এই সিস্টেমে অ্যাক্সেসের জন্য আমরা যদি স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম ইমপ্লিমেন্ট করি তাহলে এটা কখনো ব্রিজ হবে না। সেটা করতে গেলে আমরা কি করতে পারি? একটা হলো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ইউজ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, add an extra layer of security by requiring multiple forms of ভেরিফিকেশন বিফোর গ্রান্টিং অ্যাক্সেস অর্থাৎ আপনার সিস্টেমে আছে আপনি একটা ওয়েবসাইট অথবা একটা সাইট মেইনটেইন করে আপনি একটা বিজনেস করেন অনলাইন বিজনেস। তো সেখানে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সাপোজ আপনার ওয়েবসাইটে আমি গেলাম গিয়ে দেখতেছি যে হ্যাঁ ওয়েবসাইটে এই জিনিসগুলো আছে। কিন্তু যখন আমি আপনার কাস্টমার বা আপনার মেম্বার হতে যাব তখন কি করবেন? আপনি কিছু ইনফরমেশন আমাকে নিয়ে নেবেন। ইনফরমেশন নিয়ে সেই ইনফরমেশন গুলো দিয়ে আমাকে একটা আইডি আইডিটা আমিও দিতে পারি অথবা আপনাদের এন্ড থেকেও দেওয়া যেতে পারে এবং এটাতে অ্যাক্সেসের জন্য একটা পাসওয়ার্ড ইউজ করতে হয়। তো পাসওয়ার্ড ইউজ করা হলো একটা অথেন্টিকেশন। পাসওয়ার্ড ইউজ ছাড়া আমরা কি করতে পারি? অনেক ক্ষেত্রে আইরিশ ইউজ করি অথবা ফেস ইউজ করি অথবা পিন ইউজ করি অথবা আমরা ওটিপি ইউজ করি ওয়ান টাইম পাসওয়ার্ড। একটা ইমেল নাম্বার দিলাম অথবা একটা মোবাইল নাম্বার দিলাম যেখানে আমার এসএমএস অথবা একটা ইমেল চলে গেল সেখানেও ওটিপি চলে গেল। তো এই বিভিন্ন রকমের ফ্যাক্টর গুলাকে যেমন আমরা ওটিপির কথা বলতেছি, তারপরে বায়োমেট্রিক এর কথা বলতেছি। এখানে আইরিশ আছে, ফেস আছে, থাম্ব আছে, এগুলো আছে। তারপরে পাসওয়ার্ড, পিন অথবা ওটিপি এগুলো বিভিন্ন রকমের অথেন্টিকেশন প্রসেস গুলোকে আমরা একসঙ্গে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বলতেছি। পাসওয়ার্ড পলিসি হলো এই পাসওয়ার্ডের ব্যাপারে আমি লাস্ট ক্লাসে কিছু আলোচনা করছি।
এই জিনিসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের এইজন্য বারবারই আসবে। Enforce strong password policies that require complex password regular update. একটা জিনিস হলো যে পাসওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে ওই যে আমি গত ক্লাসে একটা চার্ট দেখাইছিলাম যে ওইখানে আমার পাসওয়ার্ডের ক্যারেক্টার কতগুলো হলে কত সময়ের মধ্যে এবং কত কমপ্লেক্স হলে কত সময়ের মধ্যে এটাকে ব্রিজ করা যায়, অর্থাৎ এটাকে ক্র্যাক করা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি শুধু লেটার অথবা শুধু এই নাম্বার অথবা স্পেশাল ক্যারেক্টার ইউজ করি তাহলে এটা ইজি হয় ক্র্যাক করা। এটাকে কমপ্লেক্স করার উপায় হলো, একটা উপায় হলো যে আপনি যে লেটার আছে একটা হলো আপার কেস একটা লয়ার কেস, অর্থাৎ বড় হাতের লেখা ছোট হাতের লেখা, এ ছোট এ বড় এ, বি ছোট এ বি বড় বি, দুটাকে আলাদা করে দিলে এটা কমপ্লেক্স হয়। এর সঙ্গে আমরা যদি অ্যাড করি নাম্বার, সাপোজ 1 2 3 4 5, এই জিনিসগুলো অ্যাড করি এবং তার সাথে যদি স্পেশাল ক্যারেক্টার যেমন @, অথবা ডলার, এগুলো চারটা ওয়েতে আমরা কমপ্লেক্সিটিতে বাড়াইতে পারি। একটা হলো আপার লেটার, একটা লয়ার লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার, আর একটা হলো আমাদের এই নাম্বার, অর্থাৎ 1 2 3। তো এগুলো ইউজ করে আমরা এটাকে কমপ্লেক্স করতে পারি। আর লেন্থ যত বাড়াবো এটাকে ক্র্যাক করার সময় তত বেশি লাগবে, যেটা গত ক্লাসে আমি দেখাইছিলাম। এবং আরো দুটা ক্লাস আছে, তো এই ক্লাসে আমি এটাকে রাখিনি, যেহেতু গত ক্লাসে দেখাচ্ছি, পরের ক্লাস আমি আবার দেখাবো। এরপরে ইউজ ইনক্রিপশন। সাপোজ একটা ডাটা ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সমিশন হওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, আমি ইমেল করতেছি অথবা আপনার ওয়েবসাইটে যেটা বললাম যে আমি অ্যাক্সেস নিতেছি, তো এখানে যে কমিউনিকেশন বা ট্রান্সমিশন গুলো হয় সেটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট যদি টেক্সট দিয়ে দিই তাহলে সেই টেক্সটটা ম্যান অফ দ্য মিডল অ্যাটাক করে আমাদের নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য এই যে জিনিসগুলোকে আমরা এনক্রিপ্ট করে দিই। এনক্রিপশন করার প্রসেসটা হলো যে আমরা ডাইরেক্ট যে জিনিসটা দিলাম যে পে টাকা 2000, এই জিনিসটা যদি ইজিলি দেখা যায় তাহলে সে বুঝবে যে না 2000 টাকা দেওয়া যাবে, আমি এখান থেকে এক করে 2000 টাকা নিয়ে যেতে পারবো। আর এই জিনিসগুলাকে পিটাকে যদি আমি পি না রেখে অন্য কোনো ইয়েতে কনভার্ট করি, অর্থাৎ বিভিন্ন ভাবে এনক্রিপ্ট করা যায়, এটাকে রিডেবল ফর্মে না রেখে একটা আদার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। সাপোজ খুব সহজ এনক্রিপশনের প্রসেস গুলো এরকম ছিল যে আমি এটাকে চারটা অফসেট করে দিলাম, অর্থাৎ বি সি ডি, এটাকে ডি করে দিলাম, আবার বিটাকে আরো চারটা সরাই দিলাম, সিটাকে আরো চারটা সরাই দিলাম, এরকম করে করে আমি যদি সরাই দিয়ে দিয়ে করি তাহলে যাকে আমি পাঠাচ্ছি তাকে পাঠানোর পরে বলবো কি যে তুমি এই লেখাটাকে চারটা আগে নিয়ে এসে তারপরে পড়বা, তাহলে মূল লেখাটাকে পাবো। কিন্তু যে মাঝখান থেকে যদি কেউ মেন অফ দ্য মিডল অ্যাটাক করে নিয়ে যায় তাহলে সে ওই জিনিসটাকে পড়ে কোনো কিছু উদ্ধার করতে পারবে না। আবার খুব জটিল ইয়েগুলো আছে, যেমন আমরা এই অনেকগুলো প্রসেস কম্বিনেশন পারমুটেশন করে এগুলোকে একটা হিব্রু ভাষায় বা একটা লেটার না রেখে একটা স্পেশাল ক্যারেক্টারে কনভার্ট করে দিই, তারপরে যখন অপোজিট সাইডে যায় তখন এটাকে ডিক্রিপ্ট করে আবার নর্মাল রিডেবল ফর্মে নিয়ে আসে। এই জিনিসগুলোকে আমরা ডাটা এনক্রিপশন করি। তো ডাটা এনক্রিপশন করলে যেটা হয়, এই কমিউনিকেশনের মাঝখানে কেউ যদি আমার ডাটা নিয়ে যায় তাহলে সেটাকে কোনো কাজে লাগাতে পারবে। আর কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এই যে এসএসএল, অর্থাৎ সিকিউরড সকেট লেয়ার, অথবা টিএলএস, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এই জিনিসগুলোকে ইউজ করে থাকি। এই জিনিসগুলো ইউজ করলে হয় কি, তারা আমাদের এই অথরিটি এটাকে এনশিওর করে যে আমার এই চ্যানেলের মাধ্যমে কোনো ডাটা ব্রিজ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এসএসএল বা টিএলএস ইউজ করি। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে এই লেয়ারগুলো ইউজ করি। এই লেয়ারের মাধ্যমে আমাদের ডাটাগুলো ব্রিজ হওয়ার সম্ভাবনা থাকে না বা কমে যায় আর কি, একেবারেই থাকে না তা না, এই জিনিসগুলো আসলে অ্যাবসলিউট না, এই জন্য আমরা যেটা বলবো যে একেবারেই কমে যায় থাকে। এই জন্য ডাটা এনক্রিপশনটা করতে পারলে আমাদের ডাটা কেউ নিয়ে গেলেও এটা কোনো কাজে লাগাতে পারবে না। রেগুলার সিকিউরিটি অডিট অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। সিকিউরিটি অডিটটা হলো যে আমি আমার সিস্টেমকে সিকিউর করতে পারছি কিনা এটা আমি না দেখে আরেকজন এসে দেখবে, অর্থাৎ একটা অডিট টিম এসে দেখবে। কারণ আমি যে কাজগুলো করব সেগুলো আমার যে দুর্বলতাটা এটা আমার নজরে আসবে না, এই জন্য থার্ড পার্টি দিয়ে যদি আমরা দেখাই তাহলে সেগুলো খুঁজে খুঁজে বের করে আমাকে যখন দেবে তখন এটাকে আমরা
যে উইকনেস গুলো আছে সেগুলোকে আমরা ঠিক করে নিলে এটাকে আমরা সিকিউর করতে পারি। তারপর অনেক সময় সিস্টেম ঠিক আছে কিনা এর জন্য আমরা পেনিট্রেশন টেস্ট করি। অনেক সময় আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করি। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা হলো যে আমি একটা সিস্টেম রেডি করার পর সাপোজ আমার একটা ওয়েবসাইট হতে পারে অথবা একটা অ্যাপ্লিকেশন হতে পারে অথবা সফটওয়্যার হতে পারে। সেটা রেডি করার পরে আমি এটাকে স্ক্যান করে দেখব যে এর মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। যেমন আমার কোড গুলো ঠিক মতো আছে কিনা, এর মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কিনা, আমার যে অপারেটিং সিস্টেম আর অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো লেটেস্ট ভার্সন কিনা। এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের সময় সেই জিনিসগুলোকে বের করে দেয়। বের করে দিলে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে আমরা আপডেট করে এটাকে স্ট্রং করতে পারি। এরপরে করা হয় কি পেনিট্রেশন টেস্টিং। পেনিট্রেশন টেস্টিংটা হলো আমি ওই সিস্টেমটাকে পেনিট্রেট করে দেখবো, অর্থাৎ হ্যাক করার বা ক্র্যাক করার চেষ্টা করে দেখবো যে ওটা আসলে এক্সপ্লয়েট করা যায় কি যায় না। যদি যায় তাহলে কি জন্য গেল সেই জিনিসগুলো বের করে আমরা আহ, এগুলোকে আমরা যদি আপডেট করি তাহলে আহ, আমার এইটা আপডেট হয়ে যাবে। আপডেট হবে অর্থাৎ ওই যে সিকিউরিটি ভালনারেবিলিটি গুলা বা উইকনেস গুলো ছিল সেগুলোকে আমরা স্ট্রং করে ফেলতে পারি। আর সিকিউরিটি অডিটের কথা তো বললামই যে থার্ড পার্টি দিয়ে আমরা অডিট করে আমাদের দুর্বলতাগুলোকে বের করে ওগুলোকে রিমুভ করতে পারি, আপডেট করতে পারি। পরে আপডেট এন্ড প্যাচ সফটওয়্যার রেগুলেটরি। আপডেট হলো যেমন আমাদের সবাই আমরা মোবাইল ইউজ করি অথবা এরকম আমরা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি, সেগুলোতে আমাদের কিছু অপারেটিং সিস্টেম থাকে, কিছু অ্যাপ্লিকেশন থাকে। সাপোজ আমরা ফেসবুক ইউজ করি অথবা আমরা অ্যান্ড্রয়েড বা iOS ইউজ করি বা উইন্ডোজ আমরা ইউজ করি। তো এগুলো ইউজ করার ক্ষেত্রে ওই কোম্পানিগুলো করে কি, যে যারা আমাদের ক্র্যাকার বা হ্যাকার আছে তারা অনেক সময় ম্যালওয়্যার এর মধ্যে ইনজেক্ট করে। ম্যালওয়্যারের মধ্যে আমার যেমন ভাইরাস, ট্রোজান, তারপর বিভিন্ন ধরনের সলিউশন বা সফটওয়্যার থাকে, সেগুলোকে দিয়ে দেয়। দিয়ে দিলে হয় কি এগুলো এর ভিতরে থেকে কিছু সঙ্গে সঙ্গে অ্যাক্ট করতে থাকে, কিছু আবার কিছুদিন পরে একটা নির্দিষ্ট সময় মতো অ্যাক্ট করতে থাকে। করলে সেই ইয়ের মধ্যে দিয়ে সেই ম্যালওয়্যারের মধ্যে দিয়ে আমাদের এই বিভিন্ন রকমের সাইবার ব্রিজ হতে পারে। তো এই ব্রিজ গুলা যাতে না হয় সেই জন্য যে কোম্পানি যে সফটওয়্যার তৈরি করে সেই কোম্পানি তার সফটওয়্যারের যে ভালনারেবিলিটি গুলো থাকে সেগুলোকে তারা আপডেট করে মাঝে মধ্যে প্যাচ দেয়। আবার মাঝে মধ্যে ভার্সনও আপডেট করে। সাপোজ আমার অ্যান্ড্রয়েড ভার্সনে অথবা উইন্ডোজ, যেমন আমরা একসময় উইন্ডোজ 95 ইউজ করতাম বা উইন্ডোজ এক্সপি ইউজ করতাম, এখন আমরা উইন্ডোজ 11 বা এরকম নতুন নতুন ভার্সন ইউজ করি। অথবা iOS আমরা এক সময় হয়তো 4, 5 এটা ইউজ করতাম, এখন দেখা যাচ্ছে iOS 16, 15, 16 বা 17 চলে আসবে, আমরা এগুলোকে ইউজ করি। তো এই আপডেট করার ফলে যেটা হয় যে সিকিউরিটি ভালনারেবিলিটি গুলোকে ওরা আপডেটের মাধ্যমে ফিক্স করে। ফিক্স করলে আমাদের এই ভালনারেবিলিটি গুলো রিমুভ হয়ে যায়। এই জন্য আপডেট করা দরকার। এখন আপডেট আমরা বিভিন্ন ভাবে করতে পারি। একটা প্রসেস যেমন হলো যে আমরা ম্যানুয়ালি আপডেট করে নিতে পারি যে এই ভার্সনটা 17 ভার্সনটা আসছে, তাহলে আমি 17 ভার্সনটা আপডেট করে দিলাম। অথবা অটোমেটিক অপশন দিয়ে থাকতে পারি যে যখন আপডেটটা আসবে সেই সিস্টেমটা করবে কি অটোমেটিক্যালি এটাকে আপডেট করে নেবে। আর এটা হলো ভার্সন আপডেটের কথা বলতেছি। আর এছাড়া প্যাচ আপডেট দেয়, যেগুলো হলো যে ভালনারেবিলিটি গুলো পায় অথবা যে ম্যালওয়্যার গুলো পায় সেগুলোর এগেনস্টে তারা কিছু আপডেট রেডি করে এগুলোকে দিয়ে দেয় এবং এগুলো আপডেট করলে ওই ভালনারেবিলিটি গুলো এখানে অ্যাক্ট করতে পারে না। এইভাবে আমরা প্যাচ আপডেটও করে থাকি। ইউজ সিকিউর ডেভেলপমেন্ট প্র্যাকটিস। যখন আমরা কোনো সলিউশন বা কোনো সফটওয়্যার আপডেট করি, আগে যেটা হতো কি আগে অনেক লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, অর্থাৎ কোনো এক সময় ছিল যে শুধু বাইনারি ডিজিট দিয়ে সফটওয়্যার লেখা যেত। এরপরে আমরা আহ, এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ যেগুলো থাকে। এরপরে আমরা দেখা গেল যে সি দিয়ে বা C++ এগুলো দিয়ে করি। এখন হলো কোডগুলো অনেক আপডেট হয়ে গেছে, এখন আমরা অনেক আপডেটেড সফটওয়্যার দিয়ে আমরা
এইসব কোড লিখি বা তৈরি করি, এবং অনেক ক্ষেত্রে হয় যে না, কোড আমার লিখতেও হয় না, আমি যদি গুগল বা চ্যাট জিপিটি বা যেসব আমার এআই আছে এগুলোকে যদি বলে দিই যে আমার এরকম একটা সফটওয়্যার দরকার, তুমি এটার জন্য একটা কোড তৈরি করে আমাকে দাও, তাহলে সেই কোড তৈরি করে আমাকে দিবে। দিলে যেটা হবে যে আমি এই কোডগুলোকে ইউজ করতে পারবো। কিন্তু এগুলা ইউজ করার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে আমি যেটা লিখে করব আর তাদের কাছ থেকে যেটা নিব তার মধ্যে দিয়ে এই ম্যালওয়্যার চলে আসতে পারে। তো এগুলো যাতে আসছে কি আসছে না এগুলো চেক করে নিতে হয়। এগুলোর জন্য কিছু গাইডলাইন আছে, যেমন বলতেছে যে ফলো সিকিউর কোডিং গাইডলাইন টু প্রিভেন্ট কমন ভালনারেবিলিটি লাইক এসকিউএল ইনজেক্ট, ক্রস সাইট স্ক্রিপ্টিং। তো এগুলোকে আমার প্রোটেক্ট করার জন্য এগুলোকে গাইডলাইন ফলো করা, অথবা এগুলো আছে কিনা, ইনজেকশন করছে কিনা, এগুলো আবার মেনটেন করারও সফটওয়্যার আছে। কিছুদিন আগে আমাদের এই ক্রাউড স্ট্রাইক নামে একটা সফটওয়্যার ছিল। এটা এই এটা হলো ওই উইন্ডোজ ইউজ করতো। এটার ফলে যেটা হতো যে ম্যালওয়্যার গুলা এই থাকলেও এই যদি ক্রাউড স্ট্রাইক থাকে তাহলে সেখানে অ্যাক্ট করতে পারে না। কিন্তু এই ক্রাউড স্ট্রাইক একবার ম্যাল ফাংশন করলো। ম্যাল ফাংশন করার ফলে আমাদের দেখা গেল যে বিভিন্ন জায়গা থেকে এটা বিমানের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে ঢুকে কাজ করলো, তখন ওই বিমানের শিডিউলটা বিপর্যয় দেখা গেল। এই আমাদের কিছুদিন আগে 2 সপ্তাহ আগে মানে এরকম একটা প্রোগ্রাম ছিল। তো যে সলিউশনটা আমার ফিক্স করবে প্রবলেম, সেই সলিউশনের বাগের কারণে আমাদের এরকম একটা ডিজাস্টার হয়ে গেছিল। তো এই জন্য এই জিনিসগুলোকেও আসলে আহ, সবসময় আমরা ডিপেন্ড বা এগুলোর উপর নির্ভর নির্ভর করতে পারি না। তো এই জন্য আমাদের সবকিছু আসলে অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। হ্যালো স্যার, জি। হ্যাঁ। অনেকে প্রেজেন্টেশন স্লাইড দেখতে পাচ্ছে না, একটু চেক দিলে ভালো হয়। আহ, এখন দেখা যায়। ইমপ্লিমেন্ট রোবার। রোবাস্ট এক্সেস কন্ট্রোল জি। দেখা যাচ্ছে। আচ্ছা। এটার মধ্যে আছে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, use role-based access control to limit the access to sensitive data functioning based on the user roles। এই জিনিসটা হলো রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে ইউজ করি। কি জন্য করি? সাপোজ একটা অর্গানাইজেশনে আমার 10,000 এমপ্লয়ি আছে, তো 10,000-এর অ্যাক্সেসের জন্য আমরা আলাদা আলাদা রোল সেট করতে পারবো না। ওই সেট করার জন্য আমরা কি করে থাকি, সাপোজ ডেজিগনেশন অনুযায়ী আমরা রোল সেট করি। ডেজিগনেশন অথবা আবার এরিয়া বেসিসে, সাপোজ যে ঢাকা শহরে যে রোল লাগবে আমার রাজশাহীতে বা চিটাগাঙ্গে সেই রোল লাগবে না, আবার উপজেলা সিস্টেমে সেই রোল লাগবে না। সাপোজ একজন সচিবের যে রোল একজন ডিসি সেই রোল হবে না, একজন এসপি সেই রোল হবে না, আবার ওসি সেই রোল হবে না, বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেই রোল হবে না। এই জন্য যে রোল যার যেখানে আছে, সাপোজ একজন ডিপুটি সেক্রেটারি, সে জেলায় গেলে ডিসি, সেক্রেটারিয়েটে থাকলে ডিপুটি সেক্রেটারি, তাহলে দুই জায়গায় আবার রোল দুই রকম হতে পারে। এই জন্য যার যে রোল সেরকম। সাপোজ আমার একটা অর্গানাইজেশনে 10,000 এমপ্লয়ি আছে, কিন্তু রোল যদি ভেরিয়েশন দেখি তাহলে দেখবো যে আমরা 30টা রোল আছে এখন। তাহলে আমি 10,000 আলাদা আলাদা সেট না করে আমি 30টা রোল সেট করলে যার জন্য যেটা ইফেক্টিভ তখন তাকে সেই রোলটা দিয়ে দিলাম। এই জন্য এটাকে বলা হচ্ছে রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে যেটা হবে যে অ্যাক্সেস কন্ট্রোলটা তারা সুন্দর মতো আমরা মেনটেন করতে পারবো। আর এই যে সেকেন্ডটা আছে লাস্ট লিস্ট প্রিভিলেজ প্রিন্সিপাল, গ্রান্ট ইউজার টু মিনিমাম লেভেল অফ অ্যাক্সেস নেসেসারি টু পারফর্ম দেয়ার ডিউটিস। সাপোজ কেউ একজন থাকতে পারে সুপার অ্যাডমিন, তার কাছে সবগুলো অ্যাক্সেস থাকবে। আর এরপরে যে আমি রোলগুলোর কথা বললাম, যে রোলের জন্য যতটুকু ডাটা অ্যাভেলেবেল দরকার, অর্থাৎ আমার সেই সিআই এর অ্যাভেলেবিলিটি, তাকে মিনিমাম ততটুকু দেব। এটাকে আমরা লিস্ট প্রিন্সিপাল বলতেছি, মানে যত কম দিয়ে পারা যায়, যতটুকু দিলে মিনিমাম দিলে আমার এটা মেনটেন করা যেতে পারে, সেটাকে আমরা লিস্ট প্রিন্সিপাল বলতেছি, লিস্ট প্রিভিলেজ প্রিন্সিপাল। সিকিউর ইনফ্রাস্ট্রাকচার,
ইনফ্রাস্ট্রাকচার বলতে আমাদের যে সিস্টেম আছে, সাপোজ আমরা অনেকে ফেসবুক ইউজ করি। আর বড় বড় অর্গানাইজেশনের বড় বড় আমাদের সিস্টেম থাকে। আর এই সিস্টেমগুলো মেইনটেইন করার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে। কেউ হয়তো ওয়েবসাইটের মাধ্যমে এটাকে মেইনটেইন করে, আবার কেউ এটাকে ল্যান বা ওয়ান দিয়ে মেইনটেইন করে। তো এগুলোকে সিকিউর রাখার জন্য আমরা বিভিন্নভাবে এই আমরা এগুলোর সিকিউরিটি মেইনটেইন করি। তো এর মধ্যে আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। একটা হলো ফায়ারওয়াল। ফায়ারওয়াল হলো যে আমার যে সিস্টেমটা আছে, এই সিস্টেম থেকে যখন ইনফরমেশন বের হবে বা সিস্টেমে ইনফরমেশন আসবে, সেটার মধ্যে আমি একটা টুল মেশিন অর্থাৎ একটা ফায়ারওয়ালটা হতে পারে এরকম যে এটা একটা হার্ডওয়্যার। আর অনেক সময় হার্ডওয়্যার সফটওয়্যারও ফায়ারওয়াল আছে। সাপোজ আমাদের উইন্ডোজ যে সিস্টেমটা, এটার মধ্যে ফায়ারওয়াল আছে। আবার আমরা একটা ডিভাইস কিনতে পারি, এটা ফায়ারওয়াল, এবং ডিভাইস মেনটেন করার জন্য অবশ্যই তার মধ্যে সফটওয়্যার থাকবে। সফটওয়্যারটা মাস্ট, বাট কোনো কোনো ফায়ারওয়াল যেটা মাস্ট বড় ফায়ারওয়াল, সেটা আমরা হার্ডওয়্যার হিসেবে আলাদা কিনি। আর এছাড়াও কিছু বিল্ট ইন ফায়ারওয়াল থাকে। তো এই ফায়ারওয়াল গুলো আমরা যদি ডিপ্লয় করি, তাহলে কি হবে যে আমি একজনকে অ্যাক্সেস করতে দিচ্ছি, ফায়ারওয়াল দেখবে কি যে তার ইনফরমেশনে ওই ইউজারের ইনফরমেশন তার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে সে তাকে অ্যাক্সেস দেবে, না হলে দেবে না। ফায়ারওয়াল মেইনটেইন। আবার যদি আমি রুল সেট করে দেই যে এই ধরনের ডাটা আসবে, এই ধরনের ডাটা আসবে না, যেগুলোকে রুল সেট করে দেবো সেগুলো আসবে, আর সে এর বাইরে আসবে না। আবার আউটফ্লোর ক্ষেত্রেও যে ওই ডাটাগুলো আমরা যেগুলো বলে দেবো, সে শুধু সেগুলোকেই পারমিশন দেবে, সেগুলোর বাইরে দেবে না। এরপরে সেকেন্ডটা হলো ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আর ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। এগুলোও এরকম হার্ডওয়্যার সফটওয়্যার সবই আছে। সফটওয়্যার মাস্ট, সফটওয়্যার ছাড়া তার অপারেশন থাকে না, কিন্তু বড় সিস্টেমগুলোর জন্য আলাদা হার্ডওয়্যার কিনতে হয়। আর আমাদের অনেক ক্ষেত্রে অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশনের সঙ্গে এগুলো থাকে। তো এটার কাজ হলো যে আমাদের যে জিনিসগুলো পারমিশন আছে এর বাইরে যদি কিছু আসতে চায়, তাহলে আইডিএস কি করে, এটাকে ডিটেক্ট করে যদি আইপিএস থাকে, তাহলে আইপিএস এটাকে প্রিভেন্ট করে, অর্থাৎ আসতে দেবে না, এই অ্যাক্টিভিটিস, সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস গুলো করতে দেবে না। তারপরে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, কনসিডার ইউজিং কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক টু প্রোটেক্ট এগেইনস্ট ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল সার্ভিস, ডিডস। এই এক ধরনের অ্যাটাক আছে। সাপোজ আমি একটা ল্যান অথবা একটা ওয়ান অথবা একটা ইন্টারনেট ইউজ করে আমি একটা কাজ করি, ট্রানজেকশন করি। সাপোজ আপনি যে পেমেন্ট সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেমের জন্য সাপোজ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে অথবা বিকাশ দিয়ে পেমেন্ট করতেছি। সাপোজ ক্রেডিট কার্ড দিয়ে যদি আমি পেমেন্ট করতে যাই, তাহলে অনেক সময় দেখবো কি যে আমি সিস্টেমে অ্যাক্সেস পাচ্ছি না। তো এটার ক্ষেত্রে করে কি যে এই সিস্টেমের ভিতরে এই যে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস এরকম একটা অ্যাটাক করে। অর্থাৎ আমি ইনফরমেশন পাস করার আগেই এই অ্যাটাকাররা বা ক্র্যাকাররা ওই তাদের ইনফরমেশন তারা এত দ্রুত এবং এত রোবাস্টলি পাস করতে থাকে যে তার ভিড়ের কারণে আমি আমার সিস্টেমে পাস করতে পারবো না। সাপোজ আমি একটা জায়গায় যাইতেছি, কিন্তু যাওয়ার সময় দেখলাম যে রাস্তায় একেবারে এই অনেকগুলো গরু বা ভেড়া দিয়ে রাস্তা পুরা বন্ধ করে রাখে, সেরকম আর কি, যে ক্র্যাকাররা তাদের ইনফরমেশন দিয়ে ওটাকে ই করে রাখে। এই ডিডস অ্যাটাক বা ডস অ্যাটাক। ডস অ্যাটাকটা ডিনিয়াল অফ সার্ভিস ছোট অ্যাটাক, ডিডসটা ডিস্ট্রিবিউটেড, মানে এটা দ্রুত একটার পর একটা করতেই থাকে। তো এগুলা আহ, যাতে না হয় সেজন্য আমরা এই সিডিএন প্রোটেকশন নিয়ে থাকি। এরপরে মনিটর অ্যান্ড লগ অ্যাক্টিভিটি, লগিং অ্যান্ড মনিটরিং। সাপোজ আমি আমার ওয়েবসাইটে আমি যেসব ইউজার দিছি তাদেরকে আমি ওই যে কিছু ইনফরমেশন দিয়ে কিছু ইউজারকে আমার সিস্টেমের অ্যাক্সেস দেই। তো তারা কি করে, এই তাদের যে প্রোভাইডেড ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে তারা অ্যাক্সেস করে। তো যে তারা যখন আমাদেরকে কাছে রেজিস্ট্রি করে, রেজিস্ট্রির সময় যেটা বললাম যে নাম, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে করলে সেই ইনফরমেশন গুলো আমাদের সিস্টেমে আছে। এখন আবার যখন সে অ্যাক্সেস করবে, তখন সে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করবে, এবং এই জিনিসগুলো আমার সিস্টেমে স্টোর করা থাকে। কিন্তু আমি দেখলাম যে কোনো কারণে যদি আমার যে
পারমিটেড যে ইউজার আইডি আছে এর বাইরে কোনো আইডি এখানে অ্যাক্সেস করছে কিনা, সেই জিনিসগুলো আমাদেরকে আমি পারমিট করছি। শুধু তারা অ্যাক্সেস করছে নাকি অন্য কেউ অ্যাক্সেস করছে, এই ধরনের বিজনেস রুল যেগুলো দিয়ে দেব, সেগুলোর বাইরে যে রুল থাকবে সেই রুলগুলা যদি থাকে এবং তার বাইরে যদি কোনো আপডেট হয় বা কোনো সিস্টেমে কেউ অ্যাক্সেস করে বা এই ধরনের কোনো যদি লক পায়, এই ধরনের কোনো ইনফরমেশন যদি পায় এই এসআইএম, তখন সে করবে কি, সে একটা এটাকে আলাদা সোর্ট করে আমাদেরকে প্রোভাইড করবে যে এই জিনিসগুলা আমার বিজনেসের বাইরে, অর্থাৎ আমার বিজনেস রুলের বাইরে অ্যাক্ট করতেছে। অনেক সময় এটা সে মনিটরিং করে আমাদেরকে অ্যালার্ট দেয়। আবার অনেক সময় কি করে যে আমরা যদি এটা প্রোটেকশনের ব্যবস্থা করি তাহলে সে প্রোটেকশন রুল দিয়ে দেয়, তখন সে এটাকে প্রোটেক্ট করে। অর্থাৎ আমার যে ১,০০০ ইউজার আইডি আছে এর বাইরে যদি কোনো আইডি অ্যাক্সেস করার চেষ্টা করে তখন সে সেটাকে প্রোটেক্ট করে। এরকম বিভিন্ন রকমের সলিউশন আছে, এই সলিউশনগুলো ইউজ করে আমরা আমাদের সিস্টেম সিকিউর রাখতে পারি। এডুকেট অ্যান্ড ট্রেন এমপ্লয়ি, এই সাইবার সিকিউরিটি মেইনটেইনের ক্ষেত্রে আমরা করতে করতে অনেক সময় একটু লিগাসি হয়ে যায়, অর্থাৎ একটু আনমাইন্ডফুল হয়ে যায়, অর্থাৎ একটু গুরুত্ব কমে যায়। তো এগুলো যাতে গুরুত্ব না কমে, অর্থাৎ আমার যদি মাইন্ডসেটটা ঠিক থাকে, অনেক সময় মাইন্ডসেটটা উইক হয়ে যায়, ঠিক থাকে, এই জন্য আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং দরকার। আচ্ছা, এখানে দুটো জিনিস একবারে একই রকম আসছে, একটা হলো এডুকেশন আর একটা ছিল ট্রেনিং। এই ইয়েটা আমি এখানে দেওয়ার সময় একটা জিনিস দুইবার নিচ্ছি। তো এডুকেশনটা হলো যে আমরা যেমন আজকে এটা একটা অ্যাওয়ারনেস নিতেছি, এই অ্যাওয়ারনেসটাকে আমরা এই যে অ্যাওয়ারনেস ট্রেনিং বলি। আর অনেক সময় একাডেমিক্যালিও আমাদের এই জিনিসগুলো পড়ানো হয়। অনেকগুলো ইউনিভার্সিটিতে দেখবেন, যেমন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ওখানে সাইবার সিকিউরিটির উপরে মাস্টার্স করা হয়। ঢাকা ইউনিভার্সিটিতে করানো হয়, এরকম অনেকগুলো ইউনিভার্সিটিতে মাস্টার্স করানো হয়। তো ওটা একটা এডুকেশন সাইবার সিকিউরিটি। আর এর বাইরে আমরা যেমন এই যে একটা অ্যাওয়ারনেস ট্রেনিং করতেছি, অনেক প্রতিষ্ঠানে এরকম অ্যাওয়ারনেস ট্রেনিং করানো হয়। তো এগুলো কেন দরকার হয়, যে আমাদের মাইন্ডসেটটাকে ঠিক রাখার জন্য এবং প্রপারলি আমাদের এই সাইবার সিকিউরিটির রুলস রেগুলেশন গুলো মানার জন্য এবং মাইন্ডসেটটাকে ঠিক রাখার জন্য। ইমপ্লিমেন্ট ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান। আমরা তো এতক্ষণ যে কথাবার্তাগুলো বলতেছিলাম তা সেগুলো হলো যাতে কোনো ইনসিডেন্ট না হয়, অর্থাৎ আমরা সিকিউর থাকি। কিন্তু এর পরেও প্রবলেম হয়ে যেতে পারে। যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব? যেগুলো বড় অর্গানাইজেশন থাকে সেগুলো হলো ইনসিডেন্স রেসপন্স টিম থাকে, অর্থাৎ সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম, সিআইআরটি এরকম থাকে। সার্ট থাকে আমাদের, যেমন গভর্নমেন্টের একটা সার্ট আছে, এর সঙ্গে রিলেট করে বিভিন্ন যে গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে সেগুলোর আলাদা আলাদা সার্ট আছে এবং সেই সার্টগুলো সেন্ট্রাল সার্টের সঙ্গে যুক্ত। যেমন যদি ব্যাংকিং সিস্টেমের কথা বলি, সেন্ট্রাল সার্টের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যে সার্ট আছে সেটা রিলেটেড, মানে তাদের সাথে তাদের লিয়াজও আছে, এবং বাংলাদেশ ব্যাংকের সার্টের সঙ্গে অন্যান্য শিডিউল যে ব্যাংকগুলো আছে তাদের সার্টের লিয়াজও আছে। এবং প্রত্যেকটা ব্যাংকেরই একটা করে সার্ট আছে। এই সার্টগুলোতে একজন কনভেনার থাকে, একজন সেক্রেটারি থাকে, আর কিছু মেম্বার থাকে বিভিন্ন ফিল্ড থেকে নেওয়া এক্সপার্ট। এগুলো থাকলে হয় কি, এটা একটা স্ট্রাকচার ফর্মে থাকে, অর্থাৎ ইনসিডেন্ট ঘটলে কি করব, কখন কিভাবে কি করব। যেমন আমার সাইবার সিকিউরিটি পলিসি আছে কিনা, যদি পলিসিটা কোথায় আছে, আর কার কি দায়িত্ব হবে, এগুলো যদি আমার স্ট্রাকচার হতে থাকে তাহলে এইসব ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা প্রপারলি এটাকে হ্যান্ডেল করতে পারবো। না হলে যেটা হবে যে কি করবো আমরা বুঝে উঠতে পারবো না, এর মধ্যে দুর্ঘটনা ঘটে যাবে। এটা যাতে ঘটলেও আমরা এটাকে ম্যানেজ করতে পারি, এই জন্য ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান এবং এটা টিম থাকতে হয়। প্ল্যানটা কি, এটা হলো আমাদের একটা রিটেন ডকুমেন্ট, একটা প্ল্যান থাকে যে শুরু থেকে, যে আমার এটা একটা ইন্ট্রোডাক্টরি থাকে, তাহলে আমার ইনসিডেন্ট হলে কোন ধরনের ইনসিডেন্ট হলে কে দায়িত্ব নেবে, কিভাবে করবে এবং কোনটা কোন ফরম্যাটে কাজ করবে। তারপরে আমার একটা ইনসিডেন্ট হলো, ইনসিডেন্ট হওয়ার পরে আমি কত দূর পর্যন্ত ডাটা রিকভার করতে পারবো এবং কোন ধরনের ইনসিডেন্ট হলে কত সময়ের মধ্যে এই ডাটাটা রিকভার করতে পারবো, এবং ডাটা কি ধরনের ইনসিডেন্ট হলে কোন প্রসেসে এটাকে আমি রিকভার করবো। এই জিনিসগুলা ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানের ভিতরে থাকে।
ensure compliance with regulation. Data protection regulation ensure your platform compliance with relevant data protection law such as GDPR uh, CCP. জিডিপিআরটা হলো আহ, এটা হলো জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। আর এই ইউরোপিয়ানদের করা। আর সিসিপি এটা একটা ক্যালিফোর্নিয়াতে তারা একটা রেগুলেশন করছিল। আহ, এটা হলো আমেরিকার ক্ষেত্রে। প্রথমটা হলো জিডিপিআরটা হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, আর সিসিপি এটা হলো আমেরিকান স্ট্যান্ডার্ড। আমরা যে কোনো একটা ফলো করতে পারি, দুটো অলমোস্ট সেম, বাট তারা একটু নিজেদের স্বতন্ত্র রাখার জন্য একটু আলাদা করে দুইজন করছে। তো যে কোনো একটা আমরা যদি অ্যাডপ্ট করি তাহলে আমাদের এই ডাটা প্রোটেকশনের জিনিসটা আমরা জানতে পারবো এবং মেনটেন করতে পারবো। তারপরে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের মধ্যে কি বলছে যে ফলো ইন্ডাস্ট্রি স্পেসিফিক সিকিউরিটি স্ট্যান্ডার্ড সাচ অ্যাজ পিসিআই ডিএসএস ফর পেমেন্ট প্রসেসিং। তো আমাদের অনলাইন বিজনেসে তো অবশ্যই পেমেন্ট সিস্টেম আছে। আমরা যেমন ক্যাশ অন ডেলিভারি দিই, অথবা ক্রেডিট কার্ড দিয়ে, অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আমরা পেমেন্ট করতে পারি। পিসিআই ডিএসএসটা হলো পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড। যদি আমরা কার্ডের মাধ্যমে, অর্থাৎ ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করি, সেই পেমেন্ট সিস্টেমটা যদি পিসিআই ডিএসএস অর্থাৎ পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড এটা মেনটেন করা থাকে ওই সিস্টেমটায়, অর্থাৎ এটা এখানে বলা আছে, এখানে 12টা কন্ট্রোল আছে, 12টাকে আবার 24টা সাব কন্ট্রোলে ভাগ করছে, আর টোটাল রুল আছে প্রায় 310-20টার মতো, মানে 300 প্লাস রুল আছে। এই রুলগুলো যদি আমরা মেনটেন করি তাহলে এই কার্ড দিয়ে পেমেন্ট সিস্টেমটাকে মোটামুটি সিকিউর বলা যেতে পারে। তো এরকম আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইউজ করতে পারি। আমি প্রথম দিকে বলছিলাম আইএসও 27001, ওটা হলো ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারি। এরপরে যদি আমাদের কোনো ডিজাস্টার হয়ে যায়, তো আমি যেমন এখন আমি এই যে ল্যাপটপ ইউজ করে কাজগুলো করতেছি, এরকম যদি কোনো একটা বিজনেস হয় বা একটা সিস্টেম হয়, তাহলে সেগুলো করতে হয় কি যে এই তার যে সিস্টেমের ডাটা আছে সেগুলোকে একটা হার্ড ডিস্কে করে নিয়ে আলাদা ব্যাকআপ রাখা হয়। অথবা ডিজাস্টার রিকভারি সাইট, আমার ডাটা সেন্টার যেখানে অল ডাটা আছে সেই ডাটাগুলো এই ডাটা সেন্টারেই থাকবে। পাশাপাশি আরেকটা কথা, সাপোজ আমার ঢাকায় যদি ডাটা সেন্টার হয়, তাহলে আমি যদি ডিজাস্টার রিকভারি সাইট একটা মেনটেন করি, সাপোজ সেটা আমার গাজীপুরে হলো, অথবা আমাদের যশোরে একটা আলাদা সিসমিক জোনে হলো ডিজাস্টার রিকভারি সাইট, তাহলে কি হবে, আমার এই ডাটা সেন্টার যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায়, কোনো ধরনের যদি এখানে বন্যা হয় অথবা আগুন লাগে বা এই ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে আমার ঢাকারটা হলে যাতে যশোরেরটা ঠিক থাকে বা গাজীপুরেরটা ঠিক থাকে, তাহলে এরকম রাখতে পারি। আবার অনেক সময় হয় কি, আমার গাজীপুরে আছে বা যশোরে আছে, এটা আমার নিয়ে এসে করতে খুব সময় লাগবে। সাপোজ গাজীপুরে গিয়ে নিয়ে আসা বা ওখান থেকেও যদি কেউ আসে, তাহলে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। অনেক সময় 1 ঘন্টার কমাতে হবে না, অনেক সময় দেখা যাচ্ছে 1 ঘন্টা আমার দেরি করা সম্ভব না। এই জন্য করা হয় কি, আলাদা একটা মোবাইল হার্ড ডিস্কে করে নিয়ে ডাটা আমরা আশেপাশে রাখি। যেমন আমার এই যদি উত্তরার ডাটাটা হয়, তাহলে এটা আমরা গুলশানে রাখতে পারি, অথবা গুলশানের ডাটাটা আমরা বনানীতে রাখতে পারি। এরকম একটা ডাটা আর একটা জায়গাতে রাখতে পারি। তো এইভাবে আমরা রেগুলার ব্যাকআপ নিয়ে এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান করে আমরা এই আমাদের ডাটাগুলোকে আহ, রাখতে পারি। অর্থাৎ যদি আমি ব্যাকআপ রাখি, তাহলে আমার মূল ডাটা নষ্ট হয়ে গেল, ব্যাকআপ ডাটাটা থাকবে। আমার মূল ডাটা সেন্টার নষ্ট হয়ে গেল, আমার যেটা নিয়ার ডিয়ার ডিআরএস অথবা ফার ডিআরএস, এই দুটো থেকে আমরা আমাদের ডাটা নিয়ে কাজ করতে পারি। প্রায়োরিটাইজ ডাটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ট্রান্সপারেন্ট privacy policy, clearly communicate your data collection, uses and protect policy. Ensure that your privacy policy is easy to understand, accessible content. একটা হলো ট্রান্সপারেন্ট প্রাইভেসি পলিসি, আর একটা হলো ডাটা প্রোটেকশন মেজার। ইনভেস্ট ইন স্ট্রং ডাটা সিকিউরিটি মেজার সাচ এস এনক্রিপশন, সিকিউর সার্ভার, রেগুলার সিকিউরিটি অডিট, মেক শিওর কাস্টমার নো
হাউ ইউ প্রোটেক্ট দেয়ার ইনফরমেশন। এখানে হলো ডাটা প্রাইভেসি পলিসির কথা বলা হয়েছে যে আমরা এই ডাটাগুলোকে কিভাবে কালেক্ট করব, কিভাবে ব্যবহার করব, এগুলো কিভাবে প্রোটেকশন করব, এগুলোর জন্য একটা স্পষ্ট ধারণা সম্পন্ন একটা পলিসি দরকার। এরকম যদি থাকে তাহলে সেটা আমাদের এই কাজ করাটাকে সহজ করে দেয়। আর ডাটা প্রোটেকশন যেমন আমরা কিভাবে ডাটা প্রোটেক্ট করব, ডাটা সিকিউরিটি মেজার কিরকম নেব, যেমন একটু আগে আমি প্রথম থেকে যেগুলো বলে আসছিলাম এনক্রিপশনের কথা বলছি, তারপরে যে সার্ভার রেগুলার সিকিউরিটি অডিট, এই কাজগুলা করার মাধ্যমে আমরা আমাদের ডাটার প্রোটেকশনের ব্যবস্থা নিতে পারি। আচ্ছা, এখন এই যে জিনিসগুলো আসছে, প্রোভাইড এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস, আমাদের এখানে তিনটা পার্ট ছিল আসলে প্রথমে। একটা ছিল আমাদের ইনফরমেশন প্রোটেকশন, একটা ছিল কাস্টমার, কি ছিল, কাস্টমার, আচ্ছা, মেইনটেইন কাস্টমার ট্রাস্ট, আমাদের একটা ছিল প্রোটেক্ট সেনসিটিভ ইনফরমেশন, এটার পার্টটা শেষ, এবং ওই রেগুলেটরি কমপ্লায়েন্সের কথাগুলো বলছি। আমার বি যেটা আছে, মেইনটেইন কাস্টমার ট্রাস্ট, এই পার্টটা আসলে আসছে। কাস্টমার ট্রাস্ট মেইনটেইনের জন্য আমরা যে কাজগুলো করতে পারি, এটা হলো প্রোভাইড এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস, রেসপন্স সাপোর্ট, অফার মাল্টিপল চ্যানেল ফর কাস্টমার সাপোর্ট, suppose live chat, email, phone, and ensure that queries are addressed promptly and professionally. সাপোজ আমি আপনার অনলাইন বিজনেস থেকে কিছু কিনতে যাচ্ছি, কিনতে গিয়ে আমার কিছু ইনফরমেশন দরকার। তো সেই ইনফরমেশনটা আমি যদি লাইভ চ্যাটে জানতে পারি তাহলে এটা আমার একটা অ্যাডভান্টেজ কাস্টমার হিসেবে। আর দেখা গেল যে না, লাইভ চ্যাটের ব্যবস্থা না, ইমেলের ব্যবস্থা আছে, তাহলে ইমেল করে আমি জানতে পারি, ইমেল দিলে আবার ইমেলের রিপ্লাই পেতে হবে, রিপ্লাই না দিতে পারলে তো আমি ইনফরমেশন, অনেক সময় ফোন নাম্বার দেওয়া থাকে, আচ্ছা আমি কোনো একটা ইনফরমেশন দরকার যেটা জানতে পারতেছি না, সেটা আমি ফোন করে জেনে নিই। তো এরকম মাল্টিপল যদি কমিউনিকেশন চ্যানেল থাকে তাহলে কাস্টমার কি করবে, এখানে কমফোর্ট ফিল করবে। যেমন কি হবে যে এনশিওর দ্যাট কোয়ারিজ আর অ্যাড্রেস প্রম্পটলি অ্যান্ড প্রফেশনালি, আমি যদি এটাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে পারি তাহলে এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো থাকবে। তো সেক্ষেত্রে আমার বিজনেসের উপরে তাদের ট্রাস্টটা বাড়বে। তো এইটাকে বলতেছি আমরা রেসপন্সিভ সাপোর্ট, কাস্টমার ইসেন্ট্রিক অ্যাপ্রোচ। বিজনেসে তো আমরা যেটা বলি যে কাস্টমার হলো মেইন আমার, কি বলা হয় যে কাস্টমার কেন্দ্রিক আমার ব্যবসাটা আসলে ডিপেন্ড করে কাস্টমারদের উপরে, নির্ভর করে। কাস্টমার যদি স্যাটিসফাই থাকে তাহলে তারা কি করবে, আমাদের প্রোডাক্ট কিনবে, এবং প্রোডাক্ট কিনলে আমাদের বিজনেসটা এক্সপান্ড করবে। অর্থাৎ বিজনেসের মূল যে ফ্যাক্টরটা সেটাই হলো আমাদের কাস্টমার। তো আমাদের যদি কাস্টমার এসেন্ট্রিক অ্যাপ্রোচ হয় তাহলে কাস্টমার স্যাটিসফাই হবে, এবং সেক্ষেত্রে আমাদের বিজনেসটা স্মুথ হবে। ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিজলভিং কাস্টমার ইস্যুস, কাস্টমারের কি কি ইস্যুস আছে সেগুলো যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি তাহলে সেক্ষেত্রে কাস্টমার স্যাটিসফাই হবে। পার্সোনালাইজ রিয়াকশন টু শো কাস্টমার দ্যাট ইউ ভ্যালু দেয়ার বিজনেস, অর্থাৎ কাস্টমারের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা যদি অ্যাড্রেস করি তাহলে সেক্ষেত্রে কাস্টমার স্যাটিসফাই হবে। এখানে এই সিকিউরিটিটা মেনটেন করার মূল ইয়েটা হলো, ফ্যাক্টরটা হলো কাস্টমার। বি ট্রান্সপারেন্ট ইন কমিউনিকেশন, ক্লিয়ার প্রোডাক্ট ইনফরমেশন, অর্থাৎ প্রোডাক্টটা আমার কি আছে, সাপোজ আমি দেখলাম খুব সুন্দর একটা প্রোডাক্টের ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে, কিন্তু অর্ডার দেওয়ার পরে নেওয়ার পরে দেখলাম যে না, যে ছবিটা দিছে এটার সাথে আমার প্রোডাক্টের, এই ছবির সাথে আমার পাওয়া প্রোডাক্টের মিল নেই। তো সেক্ষেত্রে আমি দ্বিতীয়বার আসলে অনলাইনে আর কিনতে যাব না। তো কিনতে আমি যাতে আবারও যাই, তো এর জন্য করতে হবে ডিটেল ইনফরমেশন, অ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ইনক্লুডিং প্রাইসিং, ফিচার অ্যান্ড এনি পটেনশিয়াল লিমিটেশন। যদি কোনো দুর্বলতাও থেকে থাকে সেটাও ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে, করলে যেটা হবে আমার ফেইথ থাকবে, এবং সেই ক্ষেত্রে আমি অনলাইনে পারচেস করবো, না হলে কষ্ট হলেও আমি ফিজিক্যালি গিয়ে গিয়ে কিনবো। অনেস্ট মার্কেটিং, অ্যাভয়েড এক্সাজারেট ক্লেম ইন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মানে অতিরিক্ত আমার বেশি বেশি করে বলার দরকার নেই।
বেশি করলে হয়তো প্রাথমিক ধাক্কায় কিনে ফেলবে, কিন্তু পরবর্তীতে এটা আর কেউ কিনতে চাবে না। বি আপফ্রন্ট অ্যাবাউট হোয়াট কাস্টমার ক্যান এক্সপেক্ট ফ্রম ইউর প্রোডাক্ট সার্ভিস। তারা কি এক্সপেক্ট করতেছে, অর্থাৎ তাদের মাইন্ড রিড করে সেই অনুযায়ী যদি আমরা দিতে পারি তাহলে তাদের ফেথটা আমাদের উপরে বেশি থাকবে। Ensure reliable and timely delivery, accurate delivery information, delivery আমাদের যেটা ট্রাফিক জ্যাম থাকে, delivery estimate and keep customer informed about the status their order, offer ট্র্যাকিং অপশন where possible। সাপোজ আমি ফুড পান্ডায় খাবার অর্ডার দিচ্ছি, তো ওখানে বলা থাকলো যে এই খাবারটা আমার 25 থেকে 30 মিনিটের মধ্যে আসবে। তো আমি যখন অর্ডার দেবো, দেওয়ার পরে আমার একটা মেন্টাল প্রিপারেশন থাকবে যে হ্যাঁ, আমি আধা ঘন্টা পরে খাবারটা পাচ্ছি। তো দেখা গেল যে আমার 1 ঘন্টা পরে বের হইতে হবে, তাহলে আমি যদি ওই 30 মিনিটের মধ্যে খাবারটা পাই, তাহলে হয়তো আরো 10-20 মিনিটের মধ্যে খেয়ে আমি 1 ঘন্টা পরে বের হইতে পারি। তো অর্ডার দেওয়ার পরে তারা ওখানে লিখছে যে 25 থেকে 30 মিনিটের মধ্যে দেবে, কিন্তু আসলো আমার 40 মিনিট পর। তখন আমি এটা খেয়ে আর বের হতে পারবো না। এরকম যদি হয়, এরপরে এরকম দেখলে আমি আর অর্ডার দেবো না। কারণ কি, যে আমি আসলে তো কাজে লাগাইতে পারলাম না। এইটা যাতে পারে এই জন্য অ্যাকুরেট ডেলিভারি ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। তারপরে কোয়ালিটি কন্ট্রোল, এনশিওর দ্যাট দ্য প্রোডাক্ট ডেলিভার্ড মাস the description and quality standard promised, consistency of product quality reinforce trust। অর্থাৎ কোয়ালিটিটাকে ঠিক রাখতে হবে। আমি যে ফেব্রিকের কথা বললাম সেই ফেব্রিক, আমি যে কোয়ালিটির কাপড়ের কথা বললাম, যে সাইজের কথা বললাম, সাপোজ আমি একটা মিডিয়াম, লার্জ অথবা এক্সেল, আমার এক্সেলটা লাগে, আমি এক্সেল অর্ডার দিলাম, দেওয়ার পরে দেখলাম যে না, ডাবল এক্সেল চলে আসছে, তাহলে কি হবে? ওই প্রোডাক্টটা ভালো হলেও আমার এটা কাজে লাগবে না। তো এরকম যাতে না হয় এই জন্য কোয়ালিটি কন্ট্রোলটা খুবই জরুরি। Build and maintain a positive online reputation. Customer review and testimonial. Encourage satisfied customer to leave positive review and testimonial. Display this on your website and social media. অর্থাৎ প্রোডাক্ট দেওয়ার পরে আমার কাস্টমারের রিভিউ নিতে হবে এবং সেই রিভিউগুলো ওয়েবসাইটে দিতে হবে। দিলে কি হবে, আমি যখন একটা প্রোডাক্ট আপনি কিনতে যাব, তো তখন ওই রিভিউগুলোকে আমি দেখব। রিভিউ দেখার পরে যদি ভালো রিভিউ পাই তাহলে কিনবো। আবার এই যে পরের অংশটাতে আসি, রেসপন্স টু ফিডব্যাক, অ্যাক্টিভলি মনিটর অ্যান্ড রেসপন্ড টু কাস্টমার রিভিউ বোথ। এই জিনিসটা দেখেন খুব ইম্পর্টেন্ট, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। যদি নেগেটিভ রিভিউ আসে তাহলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, so that you are willing to address issues and improve based on customer feedback। আমি যদি পজিটিভটাকে রিভিউ করি, সাপোজ নেগেটিভটা করলাম না, তাহলে ওই নেগেটিভ রেসপন্সটা না করার ফলে যেটা হবে যে ওই কাস্টমারের স্যাটিসফ্যাকশন আসবে না। না আসলে সে কি করবে, সেটা সম্পর্কে নেগেটিভ একটা প্রচারণা চালাবে। এই জন্য নেগেটিভটাও আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমি যদি দেখি যে না, এখানে পজিটিভ নেগেটিভ দুটো রিভিউ আছে এবং আমার যে বিজনেস ওনার, সে আমার নেগেটিভ জিনিসটাকেও অ্যাড্রেস করছে, তাহলে এখানে কনফিডেন্সটা বেড়ে যাবে। বাট নেগেটিভটার ক্ষেত্রে আমাদের একটু বেশি কেয়ারফুল হতে হবে, যাতে এটা আবার নেগেটিভটা নেগেটিভলি ইম্প্যাক্ট না করে, এটাকে পজিটিভলি ইম্প্যাক্ট করার মতো করে তুলে ধরতে হবে। ক্রিয়েট এ সিকিউর অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। সাপোজ আমি একটা ওয়েবসাইট দিলাম, সেটা যদি আমি এসএসএল সার্টিফিকেট রাখি, এটা কি করে, এনশিওর দ্যাট ইউর ওয়েবসাইট ইজ সিকিউরড বাই ইউজিং এসএসএল বা টিএলএস সার্টিফিকেট উইথ প্রোটেক্ট কাস্টমার ডাটা অ্যান্ড সিগন্যাল ওয়ার্থিনেস। এই সার্টিফিকেট থাকলে যেটা হবে, আমার কমিউনিকেশনটা সিকিউরড হবে। আবার যদি না হয়, দেখা গেল ওয়েবসাইট হ্যাক করে আমি যে প্রোডাক্ট দিচ্ছি এটার ক্ষেত্রে অন্য কিছু দিয়ে বসে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাস্টমারের মাইন্ডটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে বিজনেসটা হ্যাম্পার করবে। ইউজার এক্সপিরিয়েন্স, ডিজাইন ইউর ওয়েবসাইট টু বি ইজি টু নেভিগেট, মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাক্সেসিবল। সাপোজ আমি একটা ওয়েবসাইট বানাই দিলাম, সেটা যে ইনফরমেশন দরকার, ওই যে সিকিউরিটির ক্ষেত্রে ওই কথাটাই আসে, যে অ্যাভেলেবিলিটি, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। আমার একটা ইন্টিগ্রিটি থাকতে হবে, ওয়েবসাইটের অবশ্যই ইন্টিগ্রিটি থাকতে হবে।
অ্যাভেইলেবিলিটিও থাকতে হবে। অ্যাভেইলেবিলিটিটা কি? যে যার কাছে যে ইনফরমেশনটা দরকার তার কাছে সেই ইনফরমেশনটা যেতে হবে। আবার যে ইনফরমেশনটা যার ক্ষেত্রে কনফিডেনশিয়াল সেটা তার কাছে যাওয়া যাবে না। অর্থাৎ ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে। আবার এটা আমি আ কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, মনিটর অর্থাৎ সরি কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, এই ট্যাব থেকে এবং মোবাইল থেকে সবগুলো থেকে যদি অ্যাক্সেসিবল হয় তাহলে আমার অ্যাকসেপ্টেবিলিটিটা বেড়ে যাবে। বিশেষ করে এখনকার ক্ষেত্রে যেটা হয় মোবাইল ফ্রেন্ডলি হতে হয়। কারণ বেশিরভাগ মানুষ মোবাইলটা সবথেকে কাছে বা হাতের কাছে থাকে এবং এটা দিয়ে কাজ করতে চায়। এজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার ওয়েবসাইট গুলোকে ওয়েব ওয়েব বেস করে আর অ্যাপ বেস করে যেটা মোবাইল অ্যাপের মাধ্যমে এটাকে ইউজ করা যায়। অফার ফ্লেক্সিবল রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিস। যে আমি একটা খুব সুন্দর জিনিস অর্ডার দিলাম এবং সেটা চলে আসলো। আসার পর সেটা বলছে কি সেটা একটু দেখি মেক ইউর রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড ফেয়ার। ক্লিয়ারলি কমিউনিকেট দোজ পলিসিস টু কাস্টমার বিফোর দে মেক এ পারচেজ। কিনলাম, সবই ঠিক আছে আপনার পার্সপেক্টিভে অর্থাৎ যে বিজনেস করতেছে তার পার্সপেক্টিভে ঠিক আছে। কিন্তু আসার পরে দেখলাম যে এনিওয়ে এই জিনিসটা আমার কোনো কাজে লাগতেছে না। তো সেক্ষেত্রে আমার এটা রিটার্ন পলিসি যদি থাকে তাহলে এটা আমি রিটার্ন দিয়েই স্যাটিসফাই হব। আর যদি রিটার্ন দিতে না পারি তাহলে কি করব? যে আমি এটা নিলাম কিন্তু কোনো কাজে লাগলো না। এরপরে কি করব? এরপরে আমি আর অনলাইনে কিনবো না। তো অনলাইনে রিটার্ন পলিসি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে বিজনেসের উপরে ফেথনেসটা বেড়ে যায়। হ্যাসেল ফ্রি প্রসেস ensure that the return process is simple and convenient to customer। যদি আমি তো আসলে হ্যাসেল না করার জন্য অর্থাৎ আমি রেডি হব, বের হব, তারপরে দোকানে যাব, তারপরে কিনে নিয়ে আসবো, এই হ্যাসেল গুলো আমি করতে চাচ্ছি না। সেই জন্য আমি অনলাইনে অর্ডার দিচ্ছি। অনলাইনে অর্ডার দেওয়াটাও যদি আবার আমার কাছে হ্যাসেল হয় তাহলে দুটা হ্যাসেলের মধ্যে আমি কম্পেয়ার করবো যে কোন হ্যাসেলটা আমার কাছে বেটার। যদি অনলাইনে হ্যাসেল বেশি হয় তাহলে আমি অনলাইনে কিনবো না, আমি ফিজিক্যালি কিনতে যাবো। এই হ্যাসেল ফ্রি রিটার্ন পলিসি ক্যান reassure customer and reduce hesitation to make purchase। অর্থাৎ এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আমার অনলাইনে পারচেজিং এর ক্ষেত্রে আমার কোনো হেজিটেশন থাকবে না। এবং আহ, আমরা যারা অনলাইনে বিজনেস করতে চাই বা করি তাদের এই জিনিসটাকে ইনশিওর করতে হবে যে কাস্টমার তার অনলাইনে একটা জিনিস অর্ডার করতে গিয়ে তার যাতে কোনো হেজিটেশন না থাকে, হেজিটেশন যাতে কাজ না করে। মেইনটেইন ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস, fair pricing, avoid price gauging and ensure that your prices are fair and transparent. If discount or promotion are offered, make the term clear। অর্থাৎ আন্দাজে কোনো কিছু দেওয়া যাবে না, এটা একদম শিওর হয়ে সেই অনুযায়ী একটা ফেয়ার এবং ট্রান্সপারেন্ট প্রাইস দিতে হবে। আর যদি ডিসকাউন্টও দেই সেই ডিসকাউন্ট আমার ওই ক্লিয়ারলি দিতে হবে। অনেক সময় দেখা যায় যে ডিসকাউন্টের কথা বলা আছে, সাপোজ 50% ডিসকাউন্ট, পাশে একটা স্টার দেওয়া আছে, স্টার দিয়ে নিচে ছোট্ট করে লিখে দিছে যে আপ টু 100 টাকা। তাহলে 100 টাকা পর্যন্ত আমার 50%, এরপরে গেলে কি করব? সেটা যদি ক্লিয়ারলি বলা না থাকে তাহলে আমি ওই যখন কিনতে যাব গিয়ে দেখবো যে বলা আছে 50%, কিনতে গিয়ে দেখি যে না আমার 1000 টাকার জিনিস 800 টাকায় কিনতে হচ্ছে। তো আসলে 50% ডিসকাউন্ট কতটুকু? আমার 100 টাকা পর্যন্ত 50%, বাকিটা 50% না। তো এইরকম আমার প্রাইসিং এর ক্ষেত্রে যদি ডিসকাউন্টও থাকে তাহলে ডিসকাউন্টটাকেও ক্লিয়ার রাখতে হবে। না হলে ওই যে ওই জায়গায় গিয়ে আমার মন খারাপ হয়ে যাবে, আমি 50% রেখে আসলাম কিন্তু এখন এসে দেখতেছি যে 500 হওয়ার না হয়ে এটা 800 হচ্ছে। তো এই ধরনের সাইকোলজিক্যাল যারা করে তাদের ক্ষেত্রে ওই 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 প্রোডাক্টের ক্ষেত্রে আহ, হয়, ওই অ্যাম্বিগুইটি তৈরি হয় এবং এই অ্যাম্বিগুইটির ক্ষেত্রে এটা সমস্যা হয়। আহ, একটু 1 মিনিট, একটু 1 মিনিট প্লিজ। Responsible practices such as sustainability
effort or community involvement and communicate those effort to your customer. সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে। আচ্ছা, এটা আমি একটা করি যে আহ, এখন থেকে এই যে ফেসবুক আসার পরে কিছুদিন আগে আমরা দেখছি যে যারা এসএসসি একটা ব্যাচে পাস করছে তারা একটা কমিউনিটি ডেভেলপ করে। তা আমি দেখলাম যে একটা কমিউনিটি এইভাবে ডেভেলপ করছে যে একজন রিয়েল এস্টেটের বিজনেস হোল্ডার, সে তার রিয়েল এস্টেটের বিজনেস বাদ দিয়ে তার ইয়ারের সেই কমিউনিটিটা ডেভেলপ করতেছে। তো ওখানে দেখা গেল এই কমিউনিটিটা ডেভেলপ করতে গিয়ে তার অনেকগুলো ইফোর্ট দিতে হয়েছে এবং অনেকগুলো কাজ করতেছে, সময় নষ্ট করতেছে, অনেক পরিশ্রম করতেছে এবং সে এটা পরে একটা মাস একটা প্রোগ্রামও করে ফেলছে। ফেলার পরে কিছুদিন পরে দেখা গেল যে সে তাদের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠছে, তার যে ওই রিয়েল এস্টেটের বিজনেসটা ছিল সেই বিজনেসটা তার ওই কমিউনিটির মধ্যে এত জনপ্রিয় হয়েছে যে ওই বিজনেসটাও এই কমিউনিটি ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে মার্কেটিং হয়ে গেছে। তার আর পেছন দিকে ফিরে তাকাতে হচ্ছে না। তার ওই ব্যাচের ব্যাচমেট যারা আছে তারাই তার এই বিজনেস থেকে পারচেস করে তার বিজনেসটাকে অনেক বড় করছে। তো এই জন্য অনেক সময় সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনটেন করলেও বা সোশ্যালি এঙ্গেজ হলেও সেখান থেকে আমাদের ভালো মার্কেটিং আসতে পারে। সিকিউরড পেমেন্ট যেমন মাল্টিপল পেমেন্ট অপশন। সাপোজ আমার পেমেন্ট সিস্টেমটা আছে, একটু দেখি কি আছে বলা, অফার এ ভেরিটি অফ সিকিউরড পেমেন্ট অপশন টু অ্যাকোমোডেট ডিফারেন্ট কাস্টমার প্রিফারেন্স। আর ওই এটাতে কি বলা আছে যে অপশন বিভিন্ন ভাবে থাকলে ভালো হয়। সাপোজ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যেতে পারে, ক্যাশ অন ডেলিভারি হতে পারে অথবা বিকাশ থাকতে পারে। তা আমি যদি দুটা বিজনেস দেখি, একটাতে আছে শুধু ক্যাশ অন ডেলিভারি আর আরেকটাতে আছে আমার দুটা অপশন আছে, ক্যাশ অন ডেলিভারি কার্ড, আর আরেকটাতে তিনটা অপশনই আছে। তো যার কাছে তিনটা অপশন থাকবে সেই জায়গাটাতে আমার কাস্টমার বেশি যাওয়ার সম্ভাবনা থাকে। কারণটা হলো, সাপোজ আমি পছন্দ করি হয়তো ক্যাশ অন ডেলিভারি, কিন্তু একসময় আমার হাতে টাকা নেই। আমার টাকা কই আছে? ক্রেডিট কার্ডে আছে অথবা বিকাশে আছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে আছে। তো আমি যে কোনো অপশনই যেটাতে, তিনটা অপশনই যেটাতে ব্যবহার করতে পারবো সেটাতে যাওয়ার আমার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য মাল্টিপল পেমেন্ট অপশনটা থাকা বেটার। আর পেমেন্ট সিকিউরিটির ক্ষেত্রে কি বলছে, আর ইমপ্লিমেন্ট অ্যাডভান্স পেমেন্ট সিকিউরিটি মেজার such as PCI DSS compliance to প্রোটেক্ট কাস্টমার ডিউরিং ট্রানজেকশন। আমি ট্রানজেকশনের ক্ষেত্রে সাপোজ আমি কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলাম, পেমেন্ট করতে গিয়ে আমি ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করতে গেলাম, কিন্তু এখানে মাঝখানে কেউ অ্যাটাক করে আপনার অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেল। তখন আপনি বললেন যে হ্যাঁ আপনি তো পেমেন্ট করেন নাই, কিন্তু আমার এখান থেকে তো পেমেন্ট হয়ে গেছে। তো এরকম যাতে না হয় এই জন্য আমরা পেমেন্টের ক্ষেত্রে সিকিউরিটি মেজার আমাদেরকে নিতে হবে। যেমন আমি এই আরেকটা স্লাইডে বলছিলাম, সেটা হলো পিসিআই ডিএসএস কার্ডের ক্ষেত্রে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেনটেন করলে এই পেমেন্টগুলো সিকিউরড হবে। কমিউনিকেট প্রোঅ্যাক্টিভলি, অর্ডার কনফার্মেশন অ্যান্ড আপডেট, সেন্ড টাইমলি অর্ডার কনফার্মেশন, শিপিং আপডেট অ্যান্ড ডেলিভারি নোটিফিকেশন টু কিপ কাস্টমার ইনফর্ম দেয়ার অ্যাবাউট দেয়ার পারচেজেস। অর্থাৎ আমার অর্ডারটা যখন করলাম আমার এটাকে কখন কনফার্ম করতে হবে যে আমার অর্ডারটা হয়ে গেছে কিনা। আমি যদি অর্ডার, সাপোজ আমি কাপড় কেনার জন্য একটা অর্ডার করতেছি, অর্ডার করার পরে আমি ফর্ম ফিল আপ করে ওকে দিলাম, দেওয়ার পরে অর্ডার হইলো কিনা একটা যদি মেসেজ আসে, যেমন ডান সাকসেসফুলি, অর্থাৎ ইউর কমিউনিকেশন রিচড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ দেওয়া যেতে পারে। তারপরে এটা কখন আমি পাবো সেটার একটা আপডেট দেওয়া যেতে পারে। ডেলিভারিটা কখন পাবো, আবার যেমন ডিএইচএল বা এরা করে কি যে আমার প্রোডাক্টটা কখন কোথায় আছে সেটারও ডিটেল ইনফরমেশন দেয়, সেটা আরো অ্যাডভান্সের ক্ষেত্রে এটা যদি করি তাহলে সেটা আরো ভালো হয়। নোটিফাই এ চেঞ্জেস, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জেস to your service, product or policies, inform your customer promptly and explain the reason behind the changes. আমি চেঞ্জ করে ফেললাম কিন্তু যে কিনতেছে তার কাছে যদি এটার কোনো ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু হবে না, এই কাস্টমার স্যাটিসফাই হবে না। সে যদি স্যাটিসফাই না হয় তাহলে ফার্দার আমাদের কাছে আর কিনতে পারবে না। কাজেই
এনি চেঞ্জ তাকে ক্লিয়ারলি এবং ট্রান্সপারেন্টলি তাদেরকে জানাতে হবে। এঙ্গেজ উইথ কাস্টমার, loyalty program, implement loyalty program or reward system to encourage repeat business and show appreciation for your customer. তো আমার একটা কাস্টমারকে ধরে রাখা, অনেক সময় বলা হয় যে কাস্টমার পাওয়ার চেয়ে কাস্টমার ধরে রাখাটা বেশি কঠিন। আমাদের যদি এরকম লয়ালিটি প্রোগ্রাম থাকে তাহলে কি হবে, যা কাস্টমারকে আমরা ধরে রাখতে পারবো, অর্থাৎ আপনার কাস্টমার আপনার কাছেই থাকবে এবং আপনার জিনিসই বারবার কিনতে থাকবে। Personalization, use customer data responsibly to offer personalized recommendation, discount and experience. সাপোজ আমি একবার আপনার কাছে কিনলাম, কিনলে কি হবে, আমার মোবাইল নাম্বার, ইমেল আপনার কাছে থাকবে। তো আবার কতবার কোন প্রোডাক্ট কিভাবে কিনলাম সেটা আপনার কাছে থাকবে। তো গ্রামীণ ফোন যেমন করে সিলভার কাস্টমার, গোল্ড কাস্টমার, এরকম। তো যে যত বেশি কিনবে আপনি তাকে তত ফ্যাসিলিটিস দেবেন। আর কে কতবার কিনলো তার উপরে ডিপেন্ড করে আপনি তাকে ডিসকাউন্ট দিবেন। আবার মাঝে মধ্যে যে আপনাকে কিনলো তাকে আপনি আগের থেকে কোনো যদি অফার থাকে তাহলে সেটা জানাবেন। সাপোজ ইয়েলো যেটা করে যে তার একটা ডিসকাউন্ট আসতেছে, আর তার যে কার্ডধারী যারা আছে তাদের ক্ষেত্রে তারা করে কি যে ডিসকাউন্টটা 15 তারিখ থেকে শুরু হবে, কিন্তু সে তার প্রায়োরিটি কাস্টমার হিসেবে একদিন আগে অর্থাৎ 14 তারিখেই এটা অ্যাভেল করতে পারবে। 14 তারিখে গেলে দেখবেন যে এখন অবশ্য ওইটাও হয় না, বাট এমন হতে পারে যে 14 তারিখ বা 13 তারিখে আপনার জন্য যদি দেয় তাহলে আপনি গিয়ে দেখবেন যে 15 তারিখে যে ভিড়টা হবে 13 বা 14 তারিখে ওই ভিড়টা হবে না। তাহলে আপনি প্রায়োরিটি কাস্টমার হিসেবে এখানে আপনার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতে পারে। তো এইভাবে বিভিন্নভাবে আমরা এগুলোকে প্রায়োরিটাইজ পার্সোনালাইজেশন করতে পারি। সেই ক্ষেত্রে কাস্টমার নিজেকে অনার্ড ফিল করবে এবং আপনার কাছে ফার্দার আবার আসতে থাকবে এবং আপনি তাদেরকে কন্টেন্ট ধরে রাখতে পারবেন। Be transparent about data breaches. Immediate notification. If a data breach occurs, inform your customer immediately. Explain the scope of the breach and step you are taking to mitigate the impact. হতে পারে আমি যে ক্রাউড স্ট্রাইকের কথা বললাম যেটার ফলে বিমানের শিডিউলে বিপর্যয় হয়েছিল, তো এরকম কোন একটা সমস্যা হতেই পারে। সেই সমস্যা হলে সেটা কাস্টমারদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লিয়ারলি সেই জিনিসটাকে জানাইতে হবে। কেন ঘটছিল সেটা জানাইতে পারলে খুব ভালো, না জানাইতে পারলে আদারওয়াইজ যদি কিছু পারেন সেটা ভালো। আর এটা কতক্ষণের মধ্যে কিভাবে আমরা এটাকে ঠিক করব সেটা যদি জানাই দেওয়া হয় তাহলে আরো ভালো। যদি এই জিনিসগুলো না জানে, যদি তারা একটা অন্ধকারের মধ্যে জিনিসটাকে নিয়ে থাকে অর্থাৎ না জানা থাকে, সেক্ষেত্রে এখানে আমাদের ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে এবং পরবর্তীতে ওই প্রোডাক্টে তখন তারা আর যাবে না বা যেতে চাবে না, মানে একান্তই বিপদে না পড়লে সেখানে আর যাবে না। রেমিডিয়েশন এফোর্ট, অফার সলিউশন সাচ অ্যাজ ক্রেডিট মনিটরিং or compensation to affect customers. যদি কোনো অফার থাকে অথবা কোনো যদি ক্রেডিট বা কোনো কম্পেনসেশন থাকে তাহলে এটার সম্পর্কে এবং কাস্টমারকে যদি আমরা জানাই, আহ, এবং ডেফিনেটলি এই জিনিসগুলো ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং এটার ক্ষেত্রে আহ, আমরা যত দ্রুত অ্যাকশনগুলো নিতে পারবো জানাতে পারবো সেক্ষেত্রে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা তত দ্রুত হবে এবং এই চ্যালেঞ্জগুলো আমরা ঠিকভাবে মিটিগেট করতে পারলে আমাদের তাদেরকে স্যাটিসফাই করা সম্ভব হবে এবং তারা আহ, তাদেরকে আপনি আবারও ধরে রাখতে পারবেন এবং রিপিটেডলি তারা এই প্রোডাক্টগুলো কিনতে থাকবে। আচ্ছা, তো এই এই মোটামুটি ছিল আজকে আমাদের হলো এই অনলাইন প্ল্যাটফর্মটাকে আমরা কিভাবে সিকিউর করতে পারবো সেটার উপরে। এটা তিনটা জিনিস ছিল, একটা হলো আমাদের ইনফরমেশন সিকিউর রাখা, একটা হলো কাস্টমারের ট্রাস্ট ধরে রাখা। আমাদের মনে হতে পারে যে সাইবার সিকিউরিটির মধ্যে আবার কাস্টমারের কি ব্যাপার, কিন্তু আমি যে বলছিলাম যে আসলে পিপল, সাইবার সিকিউরিটির মেইন তিনটা কম্পোনেন্ট হলো পিপল, প্রসেস, সিস্টেম বলি আমরা যেটাকে। পিপল, প্রসেস, টেকনোলজি, পিপলটা আসলে এখানে মূল প্রায়োরিটি। পিপলকে ম্যানেজ করতে পারলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে।
এইজন্য কাস্টমার হচ্ছে আপনার এখানে পিপল, তাকে যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার অবশ্যই সবকিছু সিকিউর থাকবে। তো কি বলতেছিলাম এখানে, যে বাই ফলোইং দিস স্ট্র্যাটেজিস ইউ ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস risks of security breaches and ensure that your online business প্ল্যাটফর্ম রিমেইনস সিকিউর। যদি আমরা এগুলোকে মেনটেন করতে পারি তাহলে আমাদের এটা সিকিউর থাকার সম্ভাবনা বেশি থাকবে। By implementing these strategies, you can build and sustain customer trust. Customer trust এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিকিউরিটি। এবং আমার মনে হয় আপনারা রিলেট করতে পারছেন যে কাস্টমার ট্রাস্টের সঙ্গে সাইবার সিকিউরিটির কি রিলেশন। সাইবার সিকিউরিটি আপনি কার জন্য করতেছেন? আসলে কাস্টমারের জন্যই করতেছেন, which is essential for long term success of your online business. এই ছিল আমার মোটামুটি আজকের স্ট্রাকচার্ড প্রেজেন্টেশন। তো আমাদের যেহেতু 9টা পর্যন্ত আরো 10 মিনিট সময় আছে, সেই সময়ে আমরা আমাদের আলোচনা করব। আপনাদের মতামত জানাবেন। পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আজকে আপনারা যে আপডেট দেবেন সেই আপডেটের বেসিসে নতুন করে সাজাবো। তো আমি প্রেজেন্টেশনটা ক্লোজ করে দিচ্ছি। প্রেজেন্টেশনটা ক্লোজ করে দিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনায় চলে যাই। অনেকে চলে গেছেন মনে হয়, না এখন কম দেখতেছি, একটু আগে বেশি ছিল। দেরি হয়ে গেছে, মানে রাত বেশি হয়েছে অথবা খিদে লাগছে নাকি। তো 9টা পর্যন্ত যেহেতু, আপনারা এখন বলেন আপনাদের কি মতামত, কি সাজেশন, এবং পরবর্তী আরো 2টা ক্লাস আছে, ওই 2টা ক্লাসে আমরা কিভাবে আপডেট করতে পারবো। রহিমা ইসলাম কি হাত দেখাইছেন? আছেন? হুম। আমাদের আজকে কি কেউ কিছু বলার নাই? আজকে কেউ কিছু বুঝতে পারেন নাই মনে হয় নাকি? হৃদয়, শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ও, আজকে কেউ কিছু বলতেছে না? আজকে কি অনেক জটিল ছিল ক্লাসটা? কেউ কিছু বুঝতে পারেন নাই নাকি? আমার মনে হয় আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছিল, কেউ মনে হয় ঠিক মতো বুঝতে পারেননি। কারো প্রশ্ন থাকলে জানাতে পারেন স্যারকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কথাগুলো স্যার বুঝতে পারছি, কিন্তু এই যে বিষয়টা হলো কি স্যার, এই যে সাইবার সিকিউরিটি বুঝতে একটু কঠিন হচ্ছে স্যার। কঠিন হচ্ছে না? আরেকটু সহজ করে বলতে হবে। জি স্যার, না বলা আপনার ঠিক আছে স্যার, কিন্তু ওই যে বিষয়টাই তো জটিল স্যার। বিষয়টা তো খুব কঠিন স্যার, একটা মানে বিশাল একটা সাবজেক্ট, বিশাল একটা বিষয়। তবে বেসিক যে বিষয়গুলা সেগুলো আমরা স্যার মোটামুটি বুঝতে পারছি স্যার। আমাদের সাইবারে সিকিউরিটিতে আমাদের যেগুলা নিয়ম কানুন মানে চলতে হবে, যেগুলো পদ্ধতি সিস্টেম আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আমরা মোটামুটি আগে যেটা হচ্ছে কি, একটা ক্লাস যখন ছিল তখন একটা ক্লাসের মধ্যে একদম সোজা জিনিসগুলো ছিল, আর আমরা যখন একটা সাবজেক্টের উপরে 4টা ক্লাস নিচ্ছি, জি স্যার। ডিপে যাওয়ার চেষ্টা করতেছি আমরা আর কি। জি স্যার। একটু ডিপে গেলে একটু কঠিন হবে। আর আপনার এখানে হাজেরা এন্টারপ্রাইজ নাম আছে, আপনার নাম কি? আমার নাম স্যার মোহাম্মদ আব্দুল হালিম। আমি স্যার ওই যে হাজেরা এন্টারপ্রাইজ স্যার আমার কিসের বিজনেস আপনার?
আমাদের স্যার কনসালটেন্সি বিজনেস, আমার ওই যে ল্যান্ড কনসালটেন্সি আচ্ছা, এবং আরো রিলেটেড আরো অন্যান্য বিজনেসের জন্য নতুন রকমের প্রোগ্রাম করতেছি, আরো রিলেটেড আরো অন্য কোনো বিজনেস করা যায় কিনা আর কি। কোন এলাকায় আপনি? আমার স্যার ঠাকুরগাঁ সদর, স্যার ঠাকুরগাঁ জেলা। ও, এটা কোন জায়গায়? ঠাকুরগাঁ স্যার এই যে রংপুর বিভাগ স্যার। রংপুর বিভাগ। আর জি স্যার। জেলা? রংপুর। জেলা ঠাকুরগাঁও স্যার। ঠাকুরগাঁও। হ্যাঁ, পঞ্চগড়ের পরে স্যার ঠাকুরগাঁও, সর্ব পঞ্চগড়। উত্তরের জেলা আর কি। আচ্ছা, চিনছি। হ্যাঁ, গেছি। জি স্যার। আচ্ছা। স্যার যেই স্লাইডটা আপনি স্যার করলেন, ডিসপ্লে করলেন স্যার, এই স্লাইডটা কি আমাদের দেওয়া হ্যাঁ, যায়? হ্যাঁ, দেব। এটা আমি স্লাইডটা দিলে স্যার আমরা মোটামুটি ওখান থেকে ইন ফিউচারে আমরা স্যার ওটা করতে পারবো। পিডিএফ করে আপনাকে দিয়ে দেব। জি স্যার, পিডিএফ করে যে দিলে ভালো। বিষয়গুলো আমাদের ওই যে গ্রুপে দিয়ে দেব। জি স্যার। আমি জি স্যার, ভালো থাকেন স্যার। স্যার ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে পরের ক্লাসটা আরো একটু সহজভাবে আসতে হবে। জি স্যার, ওই যে আর আমার পরের ক্লাসে আছে কি দেখি। ডাটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি রেগুলেশন। পরেরটা হলো ডাটা প্রোটেকশন প্রাইভেসি রেগুলেশন। এটা মনে হয় আজকেরটা হচ্ছে একটু কম্পারেটিভলি ইজি হবে। আর হলো যে মাঝখানে তো আমরা আসলে এই ডাটা বন্ধ ছিল, মানে নেটওয়ার্ক বন্ধ ছিল। এর ফলে আমাদের বিজনেসে তো মনে হয় কিছুটা হ্যাম্পার হয়েছে, অনলাইন বিজনেস যারা করি। তো এখন এটা আমাদের ঠিক থাকুক, যাতে আর সমস্যা না হয়। এই কমিউনিকেশনটা আসলে খুব জরুরি, মানে আমাদের ব্রডব্যান্ড মোবাইল বা বিভিন্ন কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন যেটা, এটা যত বেশি মানে আমরা ভালোভাবে কমিউনিকেশনটা পাবো, অর্থাৎ ডাটা যত কমিউনিকেশনটা স্মুথ হবে, আমাদের বিজনেসটা তত ভালো হবে। আর কেউ কি কিছু বলবেন? আর আজকে যে ইয়েগুলো দেখাইলাম এর মধ্যে কঠিন লাগছে বা বোঝেন নাই এমন কোনো ইস্যু আছে যে এই জিনিসটা যদি আবার একটু বলতে হতো বা আবার একটু বললে ভালো হতো, এরকম কিছু আছে কি? আজকে মনে হয় কেউ কিছু বলতে আর মনে যাচ্ছে হচ্ছে কারো প্রশ্ন নেই। নাকি এটা আন্দোলনের ফলে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি? আর না, একটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে আজকে ক্লাসটা কেউ বোঝেন নাই, আর আরেকটা হতে পারে যে না, ভালোই লাগে নাই। আমাদের কত বাজে? 58 বাজে, আরো 2-1 মিনিট। 59, আরো 2-1 মিনিট হাতে, 1 মিনিট আছে সময় না? এখানে 1 মিনিটের মধ্যে কেউ বললে বলেন, আর না হলে আমরা 1 মিনিট পরে ক্লোজ করে দেই। আমাদের তাহলে পরের ক্লাসে দেখা হবে। এবং আমাদের এই যে হাজরা এন্টারপ্রাইজের কি ভাই যিনি বললেন যে আমাদের তাহলে আরেকটু ইজি করে আমরা বলার চেষ্টা করব। জি স্যার, আমাদের মোহাম্মদ আব্দুল হালিম স্যার। আর হালিম ভাই, হ্যাঁ, হালিম জি ভাই বললেন যে আমরা তাহলে নেক্সট ক্লাসে আরেকটু সহজভাবে এগুলো বলার চেষ্টা করব। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। জি স্যার, ভালো থাকেন স্যার। দোয়া আসসালামু করেন। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।